তন্ময় গার্ডেনের মধ্যস্থানে দাঁড়িয়ে, হাতে কফির মগ। একটু পরপর তাতে চুমুক দিচ্ছে। দুপুরের সময় এখন, নির্জন চারিপাশ, কোলাহল নেই। প্রকৃতি শান্ত এবং প্রাণবন্ত। দক্ষিণা বাতাস বইছে, হুড়মুড়িয়ে বাতাস ছুটে এসে শরীর ছুঁয়ে দিচ্ছে, শান্ত হয়ে পড়ছে, আবার হুট করে অশান্ত হয়ে পুনরায় ছুঁয়ে দিয়ে যাচ্ছে। বাগানের ফুলগুলো এই শান্ত এবং অশান্ত দক্ষিণা বাতাসে দুলছে, হরেক রকম ফুলের সমাহার। একত্রে তাদের দোলানো আকৃতি দেখে অসম্ভব আকর্ষণীয় লাগছে। মোস্তফা সাহেব তন্ময়ের পাশে গম্ভীর মুখে দাঁড়িয়ে। ইতিমধ্যে গলা খাকারি দিয়েছেন কয়েকবার, পিঠে দুই হাত পেঁচিয়ে ছোট করে কেশে উঠলেন, যেন কিছু বলতে চাচ্ছেন, এবং বললেনও গম্ভীর স্বরে, অরুকে বলবে তুমি নিজের সাথে নিতে পারবে না। তুমি একটা ধমক দিলে এই মেয়ে এখনও কীভাবে যাওয়ার জন্য জেদ ধরে থাকতে পারে? তন্ময়ের গলার স্বর অস্বাভাবিক শান্ত। দিয়েছিলাম তো। অপরদিকে মোস্তফা সাহেব ছেলে শান্ত স্বরে অশান্ত হয়ে উঠেছেন। তুমি ধমক দিয়েছ আরও এখনও যেতে চাচ্ছে? অসম্ভব। তুমি নিতে নারাজ থাকলেও এতদূর আসার সাহসী পেত না। তুমি এক্ষুনি যাবে আর বড় ধমক দিয়ে বলবে নেবে না সঙ্গে, ব্যাস। তন্ময়ের চেহারার কোনো পরিবর্তন দেখা গেল না। বাবার মতো সেও মুখশ্রী গম্ভীর করে রেখেছে, চোখের চাহনি দূরে সীমাবদ্ধ। মগে চুমুক বসালো, খুব সাবলীল ভঙ্গিতে বলল, আজকাল ওকে ধমক দিতে আর ইচ্ছে হয় না, বুকে লাগে। মোস্তফা সাহেব তাজ্জব বনে গেলেন। দুই একবার মুখ খুলেছেন, কিন্তু কিছু বলার ভাষা খুঁজে পেলেন না। অবশেষে সময় নিয়ে আঙুল তুলে ধমকে উঠলেন, তুমি এমন শান্ত চেহারা নিয়ে এভাবে অসভ্য কথাবার্তা কিভাবে বলতে পারো? অসভ্য ছেলে। যেতে চাচ্ছেও নিজে, তাহলে অসভ্য আমি কিভাবে হলাম? ওরও ছোট। তুমি একজন সাবালক ছেলে হয়ে এভাবে বিহেভিয়ার কিভাবে করছো? ভবিষ্যতে তুমি ওর থেকে 100 হাত দূরে থাকবে। তোমার ভাতিজি নেচে কুদে চলে আসে, ওকে গিয়ে থামাও। নিজের কথাগুলো শেষ করে খুব উস্কো খুস্কো ভঙ্গিতে চলে যাবার জন্য পা বাড়ালো। মোস্তফা সাহেব উচ্চস্বরে ডেকে উঠলেন, তন্ময়, আমার কথা শেষ হয়নি এখনও। কে শোনে কার কথা? তন্ময় সুরসুর করে চলে গেল। মোস্তফা সাহেব চেয়ারে শব্দ করে বসলেন। উচ্চস্বরে স্ত্রীকে ডেকে চলেছেন। জবেদা বেগম তাড়াহুড়ো পায়ে আসতেই বললেন, 1 কাপ চা দাও তো। মাথা ঠান্ডা করার জন্য জবেদা বেগমের হাতের গরম গরম 1 কাপ চা খেতে হবে এক্ষুনি, না হলে তিনি রাতারাতি রাগে স্ট্রোক করে বসবেন নিশ্চিত। অরুর জেদের কাছে অসহায় আনোয়ার সাহেব বিচলিত চেহারা নিয়ে কয়েকবার বড় ভাইয়ের কাছে গিয়েছেন, কিন্তু মোস্তফা সাহেব গম্ভীর মুখে বসে আছেন, কোনো প্রকার কথা বলতে চাচ্ছেন না। আনোয়ার সাহেব আবারও এলেন, পাশের চেয়ারে বসে নরম সুরে বললেন, ভাইয়া, ওরও খুব করে যেতে চাচ্ছে, আমাদের তন্ময় যেহেতু আছে যাক সাথে, এখানে কোনো সমস্যা থাকার তো কথা নয়। মোস্তফা সাহেব বিড়বিড় করে নিজ মনে আওড়ালেন, ওই তো বড় সমস্যা। আনোয়ার সাহেব শুনতে না পেয়ে শুধালেন, জি ভাইয়া। কিছু না, যাই হোক, আমার কিছু বলার নেই, যা ইচ্ছে করো গিয়ে। আনোয়ার সাহেব অসহায় মুখে বসে রইলেন। ভাইয়ের নারাজি সে বুঝতে পারছেন, তবে নারাজ ঠিক কেন বা কী নিয়ে তা বুঝতে পারছেন না। আগে প্রায় সময়ই তন্ময়ের বিজনেস ট্যুরে সাবিহা বা দীপ্ত বা রুবি গিয়েছে সঙ্গে, তাহলে ওরও গেলে সমস্যা কি? তাদের সাথে তন্ময়ের ম্যানেজার তো থাকছেই, দেখে রাখবে সেখানে। আনোয়ার সাহেবের মনে কিছু প্রশ্ন রয়েছে, তবে বলার সাহস পাচ্ছেন না। আর যাই হোক, তিনি রাগী মোস্তফা সাহেবের সামনে আপাতত কিছুই বলতে পারবেন না। অরুর একটা ছোট লাগেজ আছে, পুতুলের লাগেজ, ছোটোখাটো। এটাতে 2 দিনের একটা ট্যুরের জন্য সরঞ্জাম নেওয়া যাবে। লাগেজটি দিয়েছিল মোস্তফা সাহেব যখন ওরও ক্লাস 7-এ পড়ত। পরীক্ষায় খুব ভালো করেছিল বিধায় উপহারস্বরূপ দেওয়া হয়েছিল। সাধারণত এই লাগেজ সে বের করে না,
নষ্ট করে ফেলার ভয়ে, তবে আজ এটাই নিতে ইচ্ছে করছে। লাগেজে 2 স্যুট কামিজ এবং আরও প্রয়োজনীয় সরঞ্জাম গুছিয়ে নিয়েছে। সব কিছু তৈরি করে লাগেজ আটকে দিল। ধীরে সুস্থে নিচে নেমে এলো। মোস্তফা সাহেব গম্ভীর মুখে বসে আছেন সোফায়। আনোয়ার সাহেব পাশেই বসেছেন। তিনি জিরিয়ে জিরিয়ে গরম চা খাচ্ছেন। জবেদা বেগম রান্নাঘরে। ওরও ছোট ছোট পায়ে এগিয়ে গেল। বাপ চাচার সামনে মাথা নত করে দাঁড়িয়ে রইল। মোস্তফা সাহেব গম্ভীর সুরে বললেন, যেতে চাচ্ছে যাও, কথা তো আর শুনবে না। অরুর মুখশ্রী পূর্ণিমার চাঁদের ন্যায় জ্বলজ্বল করে উঠল। 32 দাঁত দেখিয়ে চেঁচানো গলায় বলল, থ্যাংক ইউ চাচ্চু। যতই নারাজ হোক না কেন মোস্তফা সাহেব আদুরে মেয়ের খুশিতে তিনিও খুশি হতে বাধ্য। মেয়ের হাস্যোজ্জ্বল চেহারা দেখে আনোয়ার সাহেবও হাসলেন। হেসে বললেন, তৈরি হয়ে নাও, বিকেলের আগেই বেরোবে তন্ময়। খুশিতে অরু সোফার চারপাশে ঘুরেছে কিছুক্ষণ, তারপর ছুটে চলল উপরে। সিঁড়ির সামনে মাত্রই তন্ময় এসে দাঁড়িয়েছে। সেদিকে ভালোভাবে খেয়াল করল না অরু। ছুটে নিজের রুমে ঢুকে শব্দ করে দরজা লাগালো। এখন সে তৈরি হবে, সুন্দরভাবে সাজগোজ করবে। আশেপাশে দেখার সময় কই। অরু চুড়িদার পরেছে, চুল আঁচড়ে তৈরি হয়ে গিয়েছে। আয়নায় নিজেকে কয়েকবার দেখে নিয়েছে। কপালে টিপ দিতে গিয়েও দিল না। সুমিতা বেগমের ডাকে লাগেজ হাতে বেরিয়ে পড়ল। যাওয়ার সময় তন্ময়ের রুমে তাকালো। তন্ময় নেই, নিচে গিয়েছে হয়তো। ওরও দ্রুত পায়ে নিচে নামল। জবেদা বেগম টিফিন বাক্স ধরিয়ে দিলেন হাতে। আনোয়ার সাহেব মাথায় হাত বুলিয়ে দিয়েছেন। সকলের থেকে বিদায় নিয়ে বেরিয়ে পড়ল সে। তন্ময় গাড়ির ভেতরে ড্রাইভিং সিটে বসা। লাগেজ পেছনে ঢুকিয়ে সামনে এসে উঠে বসল অরু। সিটবেল্ট বেঁধে ছোট্ট শ্বাস ফেলে হেসে উঠল। ঠোঁটের 2 প্রান্তে ছড়িয়ে গিয়েছে। একতরফা যুদ্ধের পর অবশেষে জয় তারই হয়েছে। এই দুর্দান্ত জয়ের দুর্দান্ত হাসি মুখশ্রীতে লেপ্টে আছে। তন্ময়ের দিকে তাকিয়ে বলল, দেখলেন তো, আমি চট্টগ্রাম যাচ্ছি। তন্ময় জবাব দিল না, তবে 2-1 বার চোরা চোখে তাকিয়েছে অরুর দিকে। ধীরে সুস্থে গাড়ি স্টার্ট করল। ছুটে চলল গাড়ি চট্টগ্রামের উদ্দেশ্যে। অরুর সামনে তাকিয়ে। বিকেলের সোনালি আলোয় আলোকিত পৃথিবীর বুকে ভেসে বেড়াতে মনোযোগী হয়ে গেল। কাছ নামিয়ে বাহিরে দৃষ্টি দিয়ে রাখল। কিছুক্ষণ গুনগুন করে বলল, একটা গান ছাড়েন তো। সময় নিয়ে তন্ময় বাহাতে টিপে একটা গান ছাড়ল। গানখানা অরুর পছন্দ হলো না। কপাল কুঁচকে বলল, অন্য একটা। তন্ময় পুনরায় পরিবর্তন করল। এটা অরুর পছন্দ হলো না। এবার পরিবর্তন করতে বলেছে আর সঙ্গে সঙ্গে ধমক খেল। ধমক শুনে অরু ক্ষীণ কষ্ট পেল যেন। অভিমানী মন নিয়ে ঘুরে বসল। এক ধ্যানে বাহিরে তাকিয়ে রইল। তন্ময়ের কথা আর গ্রাহ্য করল না। তার ডাকে সাড়া পর্যন্ত করছে না। তন্ময় নিজ পছন্দের একটা গান প্লে করেছে। অরুর গানটি পছন্দ হয়েছে, তবে মুখে প্রকাশ করল না। মুখমণ্ডল কালো করেই শুনে গেল। চোরা চাহনিতে তাকিয়ে দেখল তন্ময়কে। তন্ময় যখন ড্রাইভ করে অরুর দেখতে ভালো লাগে, খুব আকর্ষণীয় লাগে বিষয়টা। এমন অনেক সাধারণ বিষয় তন্ময় করলে অরুর কাছে আকর্ষণীয় লাগে। যেমন এই যে ঘড়ি হাতে স্ট্রিং ঘোরাচ্ছে, এই বিষয়টিও মারাত্মক চোখে লাগে অরুর। মাগরিবের আজান শোনা যাচ্ছে। সাবিহার আড়মোড়া ঘুম ভেঙে গেল। জোরপূর্বক চোখ জোড়া মেলে তাকালো। মাথা ধরে বসে রইল ঝিম মেরে। বাবার সাথে রেগে নিজের রুমে বন্দি ছিল সারাদিন। বলা যায় সারাদিন ঘুমিয়েছে। জানালার দিকে তাকালো। অন্ধকার হয়ে এসেছে। বিছানা হাতড়ে ফোন হাতে নিল। স্ক্রিনে ভালোভাবে নজর দিতেই চোখ কপালে উঠে গেল। 40টা মিসড কল। সাবিহা হন্তদন্ত ভঙ্গিতে উঠে দাঁড়ালো। রুমের লাইট জ্বালালো। এতগুলো কল হঠাৎ করে অয়ন কেন দিয়েছে? চিন্তা ভাবনায় পড়ে। আপাতত তৎক্ষণাৎ কল ব্যাক করল।
অয়ন যেন ফোন হাতে নিয়ে রেখেছিল, সঙ্গে সঙ্গেই ধরেছে। সাবিহা জিজ্ঞেস করবে তার পূর্বেই অয়ন দ্রুততম গলায় শুধালো, কই তুমি? কি হয়েছে? আমি তো বাসায়, ছাদে আসো। কল কেটে গেল। ফোনের দিকে তাকিয়ে আছে সাবিহা। কি হলো? সে সেলফোন বিছানায় ফেলে ওয়াশরুমে ঢুকল। ফ্রেশ হয়ে বেরিয়ে এলো। ওড়না কাঁধে জড়িয়ে ছাদের উদ্দেশ্যে চলল। ছেলেটার হঠাৎ করে হলোটা কি? গলার স্বর এতটা বিচলিত শোনাচ্ছে কেন? সাবিহাদের ছাদে বাতি লাগানো আছে, সন্ধ্যার পরপর জ্বালিয়ে দেওয়া হয়। আজ এখনও জ্বালানো হয়নি, তবুও চাঁদের আলোয় আলোকিত। সব কিছু স্পষ্ট চোখের সামনে। অয়নাস তাদের ছাদেই দাঁড়িয়ে, ঠোঁটে সিগারেট, হাফ প্যান্ট আর টি শার্ট পরা, চুলগুলো উস্কো খুস্কো। সাবিহার হাসি পেল। এতটুকু ছেলে এমন গম্ভীর মুখ কেন করে রেখেছে? মনে হচ্ছে কাউকে অনায়াসেই খেয়ে ফেলবে। সাবিহা হেসে এগোতে নিয়ে জিজ্ঞেস করল, কি এমন হয়েছে? অয়ন ঘুরে তাকালো। চোখের কোণ লালচে হয়ে আছে। সাবিহা কিছুটা ভড়কে গেল। অয়ন সিগারেট ফেলে এগিয়ে আসলো নিজে। প্রশ্ন করল, আমাকে কিছু বলবে? আমি বলবো? তোমার কিছুই বলার নেই? সাবিহা অপ্রস্তুত স্বরে বলল, মানে? আমি না জানলে তুমি আদৌ বলতে? কথার মধ্যেই অয়ন তেড়ে মেরে এগোচ্ছে। দাঁতে দাঁত চেপে রেখেছে সে। কপালের মধ্যস্থান কুঁচকে গিয়েছে মারাত্মকভাবে। সাবিহা অন্যমনস্কভাবে কয়েক পা পিছিয়ে গেল। অয়নের কথার মাথা মুন্ডু কিছুই বুঝতে পারছে না। পলকহীন দৃষ্টিতে তাকিয়ে রইল। হঠাৎ মগজ ধোলাই হলো তার। মুহূর্তেই চোখ বড় বড় করে ফেলল। অয়ন কি জেনে গিয়েছে তাকে দেখতে আসার বিষয়টা? হয়তো তাই হবে। সে কিভাবে বুঝিয়ে বলবে ব্যাপারটা? দ্বিধাবোধে আক্রান্ত সাবিহা দোটানায় পড়ে গেল। অয়ন তখন রাগে থরথর করে কাঁপছে। সামনে কিছু একটা থাকলে ঘুষি মেরে রাগে নিয়ন্ত্রণ করত। দুঃখের বিষয় তেমন কিছুই নেই চারপাশে। সামনে শুধু তার আদুরে সাবিহা দাঁড়িয়ে। এখন অয়ন তো আর তার আদুরে সাবিহাকে ঘুষি মারতে পারবে না, বরং পারবে একটা চুমু দিতে। কিন্তু সেটা দেওয়ার সময় তো এটা নয়। এখন সে রেগে আছে, চুমু দিলে রাগ কীভাবে দেখাবে? অয়ন ভীষণ বিরক্ত হচ্ছে নিজের প্রতি। সামান্য রাগও সে ঠিকঠাকভাবে করতে পারছে না সাবিহার সামনে। আসলে দোষটা তার নয়, দোষ সাবিহার। ঘুম থেকে উঠে এমন নিষ্পাপ সরল মুখশ্রী নিয়ে এসেছে যে অয়নের রাগ থাকতে চাচ্ছে না, বরং এই মুখখানা ধরে সহস্র চুমু খেতে ইচ্ছে করছে। নিজের চুলগুলো দুই হাতে কপাল থেকে সরিয়ে বলল, কথা বলছো না কেন? নাকি এঙ্গেজমেন্ট সেরে এসে বলতে? সাবিহা নিজের শুকনো ঠোঁটজোড়া ভিজিয়ে নিল। উদ্বিগ্ন হয়ে বলল, আমি সেই সম্পর্কে আজই বলতাম। তাই বুঝি? বলো তাহলে। অয়ন সমানে সামনে এগোচ্ছে। পেছাতে পেছাতে সাবিহার রীতিমতো দেয়ালে ঘেঁষে গিয়েছে। ছেলেটার সমস্যা কি? এভাবে এগোচ্ছে কেন? সাবিহা ধমক দিতে গিয়েও দিল না। দোষ তো তার। তাই আজ সে অয়নকে সয়ে যাচ্ছে। না হলে আকাশ ফাটিয়ে ধমকে উঠত অয়নের উপর। এমন উস্কো খুস্কো ব্যবহারের কোনো মানে হয়? সাবিহা নিজের গুছিয়ে রাখা কথাগুলো বলতে শুরু করল। এসব বিষয় আজ নতুন নয়, প্রস্তাব আসতেই থাকে। মূলত ভাইয়া আটকে রেখেছিল এতদিন। এবার বাবা বেশ সিরিয়াস। সে চাচ্ছে আমি বিয়ে করে নেই। আমাকে কেন জানাওনি? জেনে তুমি কি করতে? জানিয়ে দেখতে কি করতাম? সাবিহা নিঃশব্দে তাকিয়ে রইল। অয়ন আচমকাই ঝুঁকে এলো তার মুখের সামনে। নিচু স্তর গলায় বলল, সাবিহা, আমাকে ফাঁকি দেওয়ার চিন্তা ভাবনা করছো না তো? আমি কিন্তু পাগল হয়ে যাব। সাবিহার বুকটা কেঁপে উঠল। দুরু দুরু কাঁপছে সর্বাঙ্গ। নজর ঘুরিয়ে ফিরিয়ে রাখল। কেউ চলে আসবে, সরো। অয়ন 1 ইঞ্চিও নড়ল না। খুব কাছ থেকে সাবিহাকে দেখছে খুঁটিয়ে খুঁটিয়ে।
সাবিহাকে কতটা আবেদনময়ী লাগছে চাঁদের আলোতে তা শুধু অয়নই দেখতে পারছে, এবং শুধু সেই দেখবে সারা জীবন। হুট করে অপ্রস্তুত সাবিহার নাকের ডগায় চুমু খেয়ে বসল, পরপর দুই গাল। সাবিহা কেঁপে উঠে মুখ ঘুরিয়ে ফেলল। তুমি কি থামবে না? মাইর খাবে। অয়ন গম্ভীর স্বরে হাসল। মারবে আমাকে? দেখি, মারো তো। বাই দ্য ওয়ে, কোথায় মারবে? সাবিহা রেগে তাকালো। মাথাটা ঘুরতেই অয়ন শব্দ করে তার ঠোঁটে চুমু খেয়ে বসল। থমকে গেল সাবিহা। বড় বড় হয়ে গেল তার চোখ জোড়া। এটা সে মোটেও আশা করেনি। পরপর অয়ন তাকে শক্ত করে জড়িয়ে ধরেছে। সাবিহার মাথা নিজের বুকে নিয়ে বলল, আমরা বিয়ে করে নিই। একবার বিয়ে হয়ে গেলে দেখবে সবাই মেনে নেবে। সাবিহা, আমায় বিয়ে করবে? চট্টগ্রাম বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম শহর। বন্দরনগরী নামে পরিচিত এই শহরটি বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলের চট্টগ্রাম জেলায় অবস্থিত। বাণিজ্যিক রাজধানী হিসেবে পরিচিত পাহাড়, সমুদ্র এবং উপত্যকায় ঘেরা চট্টগ্রাম শহর প্রাকৃতিক সৌন্দর্যের জন্য প্রাচ্যের রানী হিসেবে বিখ্যাত। রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা ও চিত্তাকর্ষক স্থানের জন্য এই জেলা বিখ্যাত। 2017 সালে শহরের জনসংখ্যা ছিল 87 লক্ষের বেশি। ঢাকার পর বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ শহর হচ্ছে চট্টগ্রাম। এখানে দেশের সর্ববৃহৎ বন্দর ছাড়াও বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। পার্বত্য চট্টগ্রাম ও বঙ্গোপসাগরের মাঝখানে কর্ণফুলী নদীর তীরে এই শহরটি অবস্থিত। মানব সভ্যতায় ঘেরা এই শহরের গুণের শেষ নেই, বলে কয়ে শেষ করা মুশকিল। পাহাড়ের চূড়া কিংবা গাছের মগডাল থেকে ধরে ব্রিজের সীমান্ত সবই চোখ ধাঁধানো সৌন্দর্যে ঘেরা। রাস্তাঘাট উন্নয়নের সীমানায় পৌঁছে এক অপরূপ দৃশ্য সৃষ্টি করেছে। চট্টগ্রামের এই অপরূপ সৌন্দর্য উপভোগ করার শখ অরুর ক্লাস 7 থেকে। অনেকবারই আসতে চেয়েছে, তবে তন্ময় মুখের উপর না করে দিয়েছে। যেহেতু তন্ময় না বলেছে তার মানে না। চাচ্চু, বড়মা কেউই তাকে আর রাজি করাতে পারেনি অরুকে নিতে। এভাবে পরিবারের সঙ্গে যে ফ্যামিলি ট্যুরে যাবে সেটাও সম্ভব হয়ে ওঠেনি। সকলেই ব্যস্ত এবং সর্বদাই ব্যস্ত। ছোটোখাটো ফ্যামিলি পিকনিক 2 বছরে একবার হয়ে থাকে, তাও অরুদীপ্তর জোড়াজুড়িতে। সেখানে ফ্যামিলি ট্যুরে যাবার স্বপ্ন দেখাটা এক প্রকার বামন হয়ে চাঁদে হাত বাড়ানোর মতো। 3 ঘন্টা 45 মিনিট গাড়ি চলেছে এক টানে। তন্ময়ের সঙ্গে এতক্ষণ একা থাকা এই প্রথম অরুর, এবং সে হাড়ে হাড়ে পস্তাচ্ছে। একটা মানুষ এতটা গম্ভীর কিভাবে হতে পারে? নিজ থেকে একটা কথাও বলছে না। অরু কথা বললে জবাব দিচ্ছে 2-1 শব্দে। চুপচাপ থাকার মেয়ে তো অরু নয়, সে জোরপূর্বক আজাইরা প্যাচাল পেরিয়ে যাচ্ছে। একসময় তন্ময় ধমকে সুরে চুপ থাকতে বলেছে। রেগে অরু এতক্ষণ যাবৎ চুপ রইল, কিন্তু এখন আর পারছে না। পেট গুলিয়ে আসছে কথার প্যাচ লেগে। ইনিয়ে বিনিয়ে ডাকল, তন্ময় ভাই, এই যে। তন্ময় মাথা না ঘুরিয়ে গভীর স্বরে বলল, আর কতক্ষণ? 2-1 ঘন্টা। এখনও 2 ঘন্টা? আমার কোমর ব্যথা করছে। একটু থামাবেন রেস্ট নেবার জন্য? না। একটু প্লিজ। তন্ময়ের জবাব এলো না। অরু হাত ঘড়িতে নজর দিল 8:30। ভীষণ ক্ষুধা পেয়েছে। অগোচরে পেট চেপে ধরল। ক্ষুধায় পেটে ইঁদুর দৌড়াচ্ছে মনে হচ্ছে। লাঞ্চ বক্স কি খুলবে? পাষাণ তন্ময় একটু জিজ্ঞেসও করছে না। খিদে পেয়েছে নাকি, বোরিং লাগছে কিনা, খারাপ লাগছে নাকি? এতটা জার্নি এক দফায় করিয়ে নিচ্ছে। মায়া দয়া কিছুই নেই লোকটার মধ্যে। হাত ব্যাগে কিছু শুকনো খাবার নিয়ে এসেছে অরু। এগুলো তাকেই দিয়েছে সাবিহা। সেগুলোর মধ্যে যেটা হাতে উঠেছে সেটাই বের করল। চিপস। চিকন বোতলের মধ্যে বয়ামের ঢাকনা খুলল। চিপস খসখস আওয়াজে খেতে লাগলো। আর চোখে তন্ময়কে দেখল। মায়াবতী অরুর মন বিশাল বড়। সে একা খেতে দ্বিধাবোধ করছে, তাই বয়াম এগিয়ে ধরল। তন্ময় তাকালো না অবধি। অন্ধকার মুখে নিজের চিপস নিজেই খেল।
এক পর্যায়ে অরুর আবারও মায়া জন্মালো। সে 2 আঙ্গুলে একটা চিপস নিয়ে তন্ময়ের মুখের সামনে ধরল। একটু লজ্জা অবশ্য লাগছে। তাতে কি? এমনিতেও তন্ময় কখনোই খাবে না এভাবে। অরু তো তাকে বিরক্ত করার জন্যই এসব করছে। অরুকে আশ্চর্যের শেষে পৌঁছে দিয়ে তন্ময় চিপস খেয়ে নিল। নেবার সময় আঙুলে শক্ত একটা কামড়ও বসিয়েছে। স্তব্ধ অরু আঙুল বুকে জড়িয়ে কেঁদে উঠল। চিনচিন ব্যথায় তার রুহু চলে যাবার জোগাড়। অরুর কান্নার শব্দ যেন তন্ময় শুনছেই না। সে মুখের চিপসে 2-1টা কামড় মেরে গিলে ফেলেছে। দেখা গেল তন্ময় গাড়ি মাঝপথে থামাতে রাজি হয়নি। আরও 2 ঘন্টা জার্নি করে চট্টগ্রাম বর্ডার ক্রস করেছে। ইতিমধ্যে তন্ময়ের ম্যানেজার কল করে জানিয়েছে সে চট্টগ্রাম পৌঁছে গিয়েছে। গতকাল হোটেল বুক করে রেখেছিল সে। গাড়ি থেমেছে লালবাজার রেডিসন ব্লুতে। বিলাসবহুল 5 তারকা হোটেল, যার অবস্থান লালখান বাজারে। এই রেডিসন ব্লু চিটাগাং বেভিউ নামেও পরিচিত। এটি চিটাগাং বন্দর শহরের অন্যতম 5 তারকা হোটেল এবং বাংলাদেশের দ্বিতীয় 5 তারকা হোটেল। সর্বমোট 4.1 একর স্থানে এই হোটেল নির্মাণ করা হয়েছে। এখানে 2100 বর্গমিটারের একটা বলরুম রয়েছে, যা অফিসিয়াল সভাসহ অন্যান্য কাজে ব্যবহৃত হয়। পাশাপাশি এতে একটা মেজবান হল রয়েছে। এতে 241টি কক্ষের পাশাপাশি 13টি জুনিয়র স্যুট এবং 4টি এক্সক্লুসিভ স্যুট রয়েছে। অন্যান্য সুবিধার ক্ষেত্রে সুইমিং পুল, ড্রিঙ্ক বার, রেস্তোরাঁ সুবিধা বিদ্যমান। জনপ্রিয় হোটেল নামের দিক থেকে বেশ বিখ্যাত। গাড়ি পার্কিং করতেই ম্যানেজার সুমনকে দেখা গেল। তিনি ব্যস্ত ভঙ্গিতে দাঁড়িয়ে আছে। গাড়ির নাম্বার চিনেই ছুটে এলেন তার পাশে একজন গার্ডকে নিয়ে। ইশারা করলেন লাগেজ নিতে। গাড়ির ব্যাগ খুলে লাগেজ বের করে নিয়ে দাঁড়িয়েছে। তন্ময় সময় নিয়ে বেরিয়েছে। পরপর অরুও বেরোলো। তার প্রিয় লাগেজ গার্ডের হাতে দেখে ছুটে গেল। ছোট পুতুলের লাগেজ টেনে নিজের হাতে রাখল। বাকি দুটো লাগেজ নিয়ে দাঁড়ানো গম্ভীর গার্ড নড়ে চড়ে সুমনের দিকে তাকালো। সুমন মুচকি হেসে স্যুটের চাবি দেখালো। সেখানে ছোট অক্ষরে স্যুটের নাম্বার লেখা। সে অনুযায়ী গার্ড লাগেজ হাতে চলে গেল। ম্যানেজার সুমন চাবি তন্ময়কে দিয়ে বলল, স্যার, মিটিং কাল সন্ধ্যা 7টায় সেট করেছি। ইজ দ্যাট ওকে স্যার? গুড। তাহলে স্যার আমি কি চলে যাব, নাকি খাওয়ার ব্যবস্থাটা করে দেব? সমস্যা নেই, আপনি যান, আই উইল হ্যান্ডেল। তাহলে আসি অরু মামনি। অরু হেসে মাথা দোলালো। খিদেতে যে পেটে ইঁদুর দৌড়াচ্ছে তা সে কাউকে বুঝতে দেবে না। অরু তন্ময়ের পেছনে পেছনে যাবে ভেবে রেখেছে, কিন্তু তাকে অবাক করে সে সেদিনের মতো পুনরায় পিঠের পেছনে হাত নিয়ে তার কাঁধ ধরেছে এবং নিজের সাথে সমান তালে নিয়ে চলেছে। এতে তাদের পাশাপাশি হয়ে ঘনিষ্ঠ হতে হলো। অরু স্পষ্ট তন্ময়ের পারফিউমের ঘ্রাণ শুঁকতে পারছে, মাতাল করা ঘ্রাণ। পিঠে অনুভব করছে তন্ময়ের দানবীয় হাতের স্পর্শ। ছোট লাগেজ টেনে অরু তন্ময়ের বড় বড় পায়ের সাথে ধাপে ধাপ মেলাতে পারছে না। এত দ্রুত হাঁটে কেন? এদিকে বিরক্ত হয়ে তন্ময় অরুর হাত থেকে টেনে লাগেজ নিজে নিল। অরুর সঙ্গে সঙ্গে মুখ অন্ধকার করে রাখল। এখন মুখ দেখানোর কি আছে? লিফট ব্যবহার করে তারা নিজেদের স্যুটে চলে এলো। গার্ড দাঁড়িয়ে লাগেজ নিয়ে। তন্ময় চাবি দিয়ে স্যুট খুলে দিতেই লাগেজ ভেতরে নেওয়া হলো। পকেট থেকে কিছু টাকা এগিয়ে দিল গার্ডকে। গার্ড টাকা নিয়ে চলে যাবার জন্য পা বাড়ালো। পুনরায় ফিরে এসে জিজ্ঞেস করল, স্যার, খাবারের ব্যবস্থা করতে সাহায্য করব? ম্যামকে দেখে মনে হচ্ছে তিনি বেশ ক্ষুধার্ত। ওরও দ্রুত পেট থেকে হাত সরালো। হতচ্ছাড়া লোক, এতদিকে নজর যায় কেন? ওরও পেট ধরলেই বুঝে নিবে ক্ষুধা পেয়েছে। আশ্চর্য। তন্ময় কিছুক্ষণ অরুকে দেখে নিল। হতাশ গলায় বলল, কল সার্ভিস আছে না? কল করে অর্ডার করে নেব। জি স্যার। গার্ড যেতেই দরজা লাগালো তন্ময়। অরু ঘুরে ফিরে স্যুটের ভেতর দেখছে। বড় একটা ফ্ল্যাট বলা যায়, পরিপাটি করে রাখা।
সবই রয়েছে চারিপাশে, রান্নাঘরও দেওয়া। তার মানে নিজে থেকে রান্নাবান্না করার সুযোগ সুবিধা রয়েছে। দুটো মাস্টার বেডরুম আছে, ড্রয়িং রুম রয়েছে, টিভি সেট করা প্রত্যেকটা বেডরুমে, সাথে অ্যাটাচ বাথরুম তো আছেই। ওরও আর চোখে তন্ময়ের দিকে তাকালো। তন্ময় হাতঘড়ি খুলছে। যতটুকু তার মনে আছে বড় চাচ্চু পই পই করে বলেছে দুটো রুম নিতে। এসে দেখছে স্যুট, বড় স্যুট। একদিক দিয়ে ভালোই হয়েছে, অন্যদিকে খারাপ। ভালো এর জন্য যে ওরও একা একা ভীষণ ভয় পায়। খারাপ কারণ তার এখনই কেমন অদ্ভুত অনুভূতি হচ্ছে। মগজে পরিষ্কার গলায় জানান দিচ্ছে তন্ময় আর সে একই ফ্ল্যাটে আছে এবং সম্পূর্ণ একা, কেউ নেই তাদের মধ্যে। বিষয়টি ভাবতেই তার রক্ত চলাচল বন্ধ হবার জোগাড়। সেদিকে যেমন তন্ময়ের ধ্যান নেই। সে নিজের লাগেজ টেনে একটা বেডরুমে ঢুকে গেল। ওরু ভ্যাবলার মতো দাঁড়িয়ে আছে। পাশের বেডরুমে কি সে চলে যাবে? ওরু নিজের ছোট লাগেজ টেনে পাশের রুমে ঢুকল। দরজা লাগিয়ে বড় করে শ্বাস নিল। জামা কাপড় খুলে ওয়াশরুমে ছুটল। শরীর ক্লান্ত। একটা গোসল নিলে ভালো লাগবে। গোসল শেষ করে সেলফোন হাতে নিল। পরিবারের অনেকেই কল করেছে, অথচ সে দেখেনি। ফোন সাইলেন্ট হলো কিভাবে? নাম্বার চেক করতে গিয়ে একটা আননোন নাম্বারে কল পেল, ধরল না। ফোন পুনরায় সাইলেন্ট করে রুমের দরজা খুলে মাথা বের করল। তন্ময় ড্রয়িং রুমে দাঁড়িয়ে। উদম শরীর, শুধু একটা প্যান্ট লুজ করে পড়ে আছে, গলায় তাওয়াল ঝুলছে। এক হাতে চুল মুছতে ব্যস্ত, দ্বিতীয় হাতে কথা বলছে। কথা শুনে বোঝা গেল রাতের খাবার অর্ডার করেছে। ওরও ফটফট চোখে চেয়ে রইল। তন্ময়ের পিঠ বেয়ে জল গড়িয়ে প্যান্ট ভেদে হাওয়া হয়ে যাচ্ছে। ফর্সা পেশিবহুল পিঠ, চওড়া এবং দীর্ঘ কাঁধ। ওরও চোখ ফেরাতে পারছে না। তন্ময় ঘুরতেই চোখাচোখি হলো। ওরুর বুকটা কেঁপে উঠল। দ্রুত দরজা লাগিয়ে ফেলল। এভাবে কাঁপছে কেন বুক? হার্ট অ্যাটাক করে বসবে নাকি? ওরও ভয় আর বেরোলো না। ঘণ্টাখানেক বাদে তন্ময়ের আওয়াজ শোনা গেল। ওরুকে ডাকছে। পেট চেপে ধরে থাকা ওরু দ্রুত বেরোলো। নিশ্চয়ই খাবার এসেছে। ডাইনিং টেবিলে খাবার রাখা। তন্ময় দাঁড়িয়ে আছে, ফোনে কথা বলছে। কথার ভঙ্গিমায় বুঝতে পারল তন্ময় বড় চাচ্চুর সঙ্গে কথা বলছে। গম্ভীর তার স্বর। চুপচাপ গিয়ে চেয়ার টেনে বসল ওরু। প্লেট টেনে দেখল তার পছন্দের খাবার। ঘ্রাণে পেট ফুলে উঠল তৎক্ষণাৎ। কিছুটা খাবার চামচে নিয়ে মুখে দিল। তখন এক অদ্ভুত বাক্য সে তন্ময়ের মুখ থেকে শুনল। আমি হানিমুনে আসিনি, কাজে এসেছি। এভাবে প্রেশারাইজড করলে ওকে ছুঁড়ে ঢাকা পাঠিয়ে দেব। ওরও বিষম খেল। গলায় খাবার নিয়ে কেসে উঠল। এক গ্লাস জল ঢকঢক করে খেয়ে নিল। তন্ময় তখন কল কেটে অপর পাশের চেয়ার টেনে বসেছে। চুপচাপ নিজের মতো খেতে শুরু করেছে। ওরও আর চোখে কয়েকবার তাকালো। জিজ্ঞেস কি করবে? কার সাথে কথা বলছিল? কী নিয়ে কথা হচ্ছিল? খাওয়ার এক ফাঁকে ইনিয়ে বিনিয়ে শুধালো, আপনি সকালে কই যাবেন? জবাবদিহি করতে হবে তোর কাছে? তা নয়। মানে? ওরও হাঁসফাঁস করল কিছুক্ষণ, সময় নিয়ে বলল, এমনি। নিস্তব্ধতা চারপাশে। ওরও একটু পর আবারও কথা তুলল, এখানে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, তাই না? তন্ময়ের জবাব নেই। ওরও মুখ বাঁকালো। লোকটা কি পাথর নাকি গরু? সে কি বুঝতে পারছে না ওরু কি বলতে চাইছে? এত বুদ্ধিমান লোক এতটুকু ইঙ্গিত বুঝতে পারছে না। অদ্ভুত। পেট শান্তি তো দুনিয়া শান্তি বলে একটা কথা আছে। কথাটি যে সত্য আজ তা আবারও প্রমাণিত। পেট ভরে খেয়ে ওরু আরাম করে চেয়ারে বসে থাকল। তন্ময় ইতিমধ্যে নিজের রুমে চলে গেছে। তন্ময়ের রুম কেমন দেখার বেশ কৌতূহল জাগল ওরুর মনে। সে গুটি গুটি পায়ে দরজার সামনে এলো। দরজা আধ খোলা। উকি দিল। তন্ময় শার্ট খুলছে। আচমকা ওরু শুনতে পেল তন্ময়ের গলা। কি?
এখানে ঘুমাবি? আতঙ্কে ওরও ছুটে নিজের ঘরে ঢুকে দরজা লাগিয়ে দিল। ভয়ে বুকের ভেতর ধুকপুক করছে। আর একটু হলে তো সে মরেই যেত। মাথা না ঘুরিয়ে কিভাবে দেখল দরজায় ওরু। মানুষটা কি চার চোখের অধিকারী? মাথার পেছনে লুকানো চোখ আছে নাকি? ঘড়ির কাঁটা 12টায়। নিরিবিলি ঘরে একা থেকে অরুর মস্তিষ্ক সম্পূর্ণ জ্যাম ধরেছে। সে পাশের রুমে তন্ময়কে ছাড়া কিছুই ভাবতে পারছে না। এক অদ্ভুত শিহরণ বয়ে চলেছে দেহে। দুরু দুরু কাঁপতে থাকা বুকের গতিও নিয়ন্ত্রণে নেই। আজকের অনুভূতি একটু বেশি প্রগাঢ় কি? তন্ময় পাশের রুমে বুঝি তাই? কই, তাদের বাড়িতেও তন্ময় আর তার রুম তো পাশাপাশি। তাহলে? ব্যস্ত পায়ে অরু নিজের লাগেজ খুলল। তার একটা বেশ পার্সোনাল ডায়েরি আছে। খুব যত্নে সে তা লুকিয়ে রাখে। নিজেই খুব একটা ধরে না, অযথা গুপ্তস্থান থেকে বের করে না। যখন ইচ্ছে হয় মনের কিছু অনুভূতি লেখা দরকার, ঠিক তখনই বের করে। কিন্তু ভুলেও আগের লেখাগুলোতে চোখ বুলোতে যায় না। তার অবশ্য কারণ রয়েছে। ক্লাস 7 থেকে সেই ডায়েরি লিখছে এবং উঠতি বয়সে এমন অনেক ঘটনা ঘটেছে যা সে ডায়েরিতে লিখে রেখেছে। আবেগে কী সব উদ্ভট অনুভূতি লিখেছে তা বুঝদার হয়ে পড়ার ইচ্ছে অথবা অবস্থা একদম অবশিষ্ট নেই তার মাঝে। এমন নয় যে সে অনেক বুঝদার বা বড় হয়ে গিয়েছে, তবে তখনকার থেকে এখন ভালোই আছে। ওরও আজকাল ভাবছে ডায়েরিখানা পুড়িয়ে ফেলবে। এই ডায়েরি কারো হাতে গেলে মানিজ্যতার থাকবে বলে মনে হয় না। বিশেষ করে বাড়ির ইয়াং জেনারেশনের হাতে একদম যাওয়া যাবে না। হইহট্টগোল পড়ে যাবে। ওরও মনে ভয় নিয়েও ডায়েরিতে পুনরায় লিখতে বসল এবং তাকে নিয়েই লিখল যাকে নিয়ে সচরাচর সে লিখে থাকে, তার তন্ময় ভাই। এত রাতে সেলফোন বেজে উঠবে প্রত্যাশা করেনি ওরু। স্ক্রিনে মার্জির নাম ভেসে উঠেছে। মেয়েটা এত রাত করে কল করল হঠাৎ। ওরু ডায়েরি রেখে উঠে দাঁড়ালো। বিছানার কোণে বসে কল রিসিভ করল। ওপাশ হতে মার্জির দুষ্টু হাসির শব্দ শোনা যাচ্ছে। থেমে থেমে মৃদুস্বরে হাসছে। হাসির শব্দ এতটাই মধুর যে অরুর ঠোঁটেও হাসি ফুটে উঠল। তবুও ধমকে সুরে শুধালো, কি হানিমুন? কি দোস্ত? একটা গল্প ভেবেছি। গল্পের নাম হানিমুন। প্লট একদমই টপ নচ। তোকে শোনাবো, দেখি শুনে বলতো এই প্লটে একটা হাই বাজেটের মুভি করা যাবে কি না? অরুর হৃদয়ের মাঝে সূক্ষ্ম ভাঁজ পড়েছে। চিন্তিত সুরে বলল, সবই ঠিক আছে, কিন্তু হানিমুন নামটা অ্যাডাল্ট হয়ে গেল না? হোক অ্যাডাল্ট, তারা যদি অ্যাডাল্ট কাজ করতে পারে আমাদের বলতে সমস্যা কোথায়? ওরও স্পেসলেস বনে গেল। চুপচাপ শুনতে চেষ্টা করলো মার্জির হানিমুন গল্প। গল্পের নায়কের নাম সুলতান, নায়িকার নাম সুলতানা। এতটুকু বলতেই মার্জিকে থামিয়ে অরু বলল, নাম দুটোর মধ্যে এত মিল কেন? ভাই বোন মনে হচ্ছে। ভাই বোনই তো, তারা চাচাতো ভাই বোন। এখন আমাকে আর রুকবি না, শেষ করতে দে গল্পটা। পরপর লম্বা একটা ঘুম দেব। আচ্ছা। তারা দুজন সম্পূর্ণ ভিন্ন দুটো মানুষ। বিবরণ দিতে গেলে বলা যায় সুলতান হচ্ছে খাবার আর সুলতানা হচ্ছে মাছি। খাবারে মাছি ভন ভন করে, তাই না? তেমনি সুলতানের চারপাশে সুলতানা ভন ভন করে। একদিন ঘোষণা শোনা গেল, সুলতানকে নির্বাসনে যেতে হবে। সুলতানা কিভাবে থাকবে একা? সেও ছুটে গেল সঙ্গে। আশ্চর্যজনকভাবে নির্বাসনে গিয়ে নির্বাচন করে ফেলল তারা। মানে দুজনের হানিমুন হয়ে গেল। দুজন গেল, ফিরে এলো 4 জন হয়ে। এটাই কাহিনী। বল কেমন লাগলো? আরে বেটা, নারী আর পুরুষ হলো চুম্বকের মতো। নির্বাচন না হলে আমি ভাবতাম সুলতানের মধ্যে গণ্ডগোল আছে। অরুণ নাক ফুঁসছে। তার আর বুঝতে বাকি নেই কিছু। দাঁতে দাঁত চেপে দাঁড়িয়ে গেল। নিজের সর্বোচ্চ শক্তি দিয়ে চেঁচিয়ে উঠল, মার্জি, তোর মতো অসভ্য মেয়ে আমি আর দুটো দেখিনি।
জাহিল, খবরদার আমাকে কল দিবি না। ফাজিল, ইনহিউম্যান। রাগে থরথর করে কেঁপে অরু কলটা কেটে দিল। এর পূর্বে সে মার্জির শয়তানি হাসির ঝঙ্কার শুনতে পেয়েছে। সঙ্গে সঙ্গে ফোন সুইচ অফ করে দিল। এই মেয়েটা কতটা বাজে, কী সব চিন্তাভাবনা মাথায় নিয়ে রেখেছে। এর জন্যই তো আন্ডা পায় পরীক্ষায়। পড়াশোনা রেখে এসব ভাবলে কি গোল্ডেন পাবে? রাগ কমে যেতেই অরুর গাল দুটো জ্বলে ওঠে। মুখশ্রী থেকে গরম আভাস পাওয়া যাচ্ছে। লজ্জায় হতবম্ব সে ঠায় দাঁড়িয়ে রইল। হুঁশিয়ার সাহেবের কল এসেছে। মোস্তফা সাহেব চিন্তিত চেহারায় কল রিসিভ করেছেন এবং অপর পাশ থেকে যা শুনলেন তা বিশ্বাস করার মতো নয়। তৎক্ষণাৎ চুপসে গেলেন। হাতটা সামান্য কেঁপে উঠল। হুঁশিয়ার সাহেব কল কেটে দিয়েছেন খানিকক্ষণ হয়েছে। মোস্তফা সাহেব তখনও একইভাবে দাঁড়িয়ে আছে। জবেদা বেগম চিন্তিত সুরে বললেন, কি হলো? মোস্তফা সাহেব জবাব দিতে পারছেন না। তিনি ঠিক কিভাবে বলবেন বুঝতে পারছেন না। তবে বলতে তো হবে। এভাবে চুপ করে থাকলে তো চলবে না। স্ত্রীর দিকে চাহনি নিবদ্ধ করে বললেন, কলি সুইসাইড অ্যাটেম্প করেছে। জবেদা বেগমের হাতে কাচের গ্লাস ছিল। সেটার শব্দ করে মেঝেতে পড়ে গেল। ভেঙে চুরে ছড়িয়ে ছিটিয়ে গিয়েছে। সেই শব্দে ড্রয়িং রুমে অনেকে ছুটে এসেছে, এমনকি সাবিহাও। সে কথা বলছিল অয়নের সাথে, কি ঘটেছে শুনে স্তব্ধ খেয়ে বসল। দেখতে পেল জবেদা বেগম হন্তদন্ত ভঙ্গিতে নিজের রুমে চলে গেলেন। এখনই সিলেটের উদ্দেশ্যে বেরোবেন হয়তো। মোস্তফা সাহেবও ছুটেছেন। সাবিহা কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে নিজের ঘরে এলো। অয়ন তখনও সমানে কল দিয়ে চলেছে। হঠাৎ কল কেটেছে তাই হয়তো চিন্তা করছে। সে প্রথমে তাকে কল ব্যাক করে বলল, পরে কল করছি। কিছু হয়েছে? ফ্যামিলি প্রবলেম। আচ্ছা, সমস্যা হলে আমাকে জানিও। কল কেটে সে বারান্দায় চলে এলো। এখন তার তন্ময়ের সঙ্গে কথা বলা দরকার। কিন্তু তন্ময়ের ফোন বন্ধ, সুইচ অফ বলছে। অরুর ফোনও সুইচ অফ। এই দুই ব্যক্তি ফোন সুইচ অফ করে কোন খেতে কাজ করছে? বিরক্তে সাবিহার মাথাটা ধরে এলো। শীতকালে বৃষ্টি সচরাচর হয় না, তবে প্রকৃতির হিসেব আলাদা। এই প্রকৃতি সবসময় ক্যালেন্ডার ফলো করে থাকে না। যেমন হুট করেই আকাশের গর্জন শোনা যাচ্ছে, ড্রিম ড্রিম বজ্রপাতের শব্দ ভেসে আসছে। ওরও দুই একবার কেঁপে উঠেছে। ছোট থেকে একা থাকা তার অভ্যেস। এমন বজ্রপাতের শব্দে কখনোই ভয় পায়নি। তবে আজকে ভিন্ন। এটা তার নিজের বাড়ি নয়, আর তার সাথে তার পরিবারও নেই। মনের মধ্যে খচখচ করছে। এমন সময় ইলেকট্রিসিটি চলে গেলে কেমন হয়? বেশ বাজে, এবং সেটাই ঘটেছে। প্রখর শব্দে বজ্রপাত হলো এবং সঙ্গে হুট করে ইলেকট্রিসিটি চলে গেল। চোখ ধোঁয়াশা অন্ধকার। মৃদুস্বরে চিৎকার করছে অরু। সেলফোন খোঁজার চেষ্টা করল, পেল না। পরপর অনুমান করে অন্ধকারে ছুটে গেল দরজার কাছে। দরজা খুলে ভয়ার্ত গলায় ডাকল, তন্ময় ভাই। তন্ময়ের জবাব এলো সঙ্গে সঙ্গে, এই যে আমি। যেন সে অরুর সামনেই আছে। অরু হাতড়ে কিছুটা এগোতেই তন্ময়কে ছুঁয়ে পেল। যা হাতের সামনে এসেছে ধরল, এবং সেটা তন্ময়ের প্রশস্ত বুক। তন্ময় পুনরায় বলল, হোটেল থেকে কল এসেছে। সমস্যা দেখা দিয়েছে উপরের সেকশনে বজ্রপাতের কারণে। চলে আসবে ইলেকট্রিসিটি কিছুক্ষণের মধ্যেই। ভয় লাগছে? না, এখন লাগছে না। বলেই অরু চুপ মেরে গেল। খুব লজ্জা লাগছে তার। তন্ময়কে ছেড়ে দিল, ছেড়ে আবার ভয়ও পেতে লাগলো। দেখা যাচ্ছে না, ভয় তো পাবেই। আবছা যে দেখবে তারও উপায় নেই। অরু ধীরস্বরে বলল, লাইট জ্বালান। সেলফোন কোথায় যেন রেখেছি, দাঁড়া খুঁজে আসি। না, আমি সাথে যাই, চলুন। অরু এগোতে চাইল, তবে উপলব্ধি করল তন্ময় একইভাবে দাঁড়িয়ে আছে, নড়ছে না কেন। অরু দাঁড়িয়ে রইল কাটকাট হয়ে।
সে ভয় পাচ্ছে নাকি নার্ভাস ঠিক বুঝতে পারছে না, কিন্তু কিছু একটা অদ্ভুত অনুভব করছে, খুব অদ্ভুত। উত্তেজনা, ভালো লাগা, ভয়, নার্ভাসনেস সব মিলিয়ে জড়সড় হয়ে পড়েছে। ওরও আনমনে তন্ময়ের থেকে সরে গেল, খুব করে সরে দাঁড়ালো। অন্ধকারের ভয় যেন হুট করেই চলে গেল। এখন অন্য এক ভয় মাথায় চেপেছে। বুকের ওঠানামার গতি বেড়েছে, সাথে শ্বাস প্রশ্বাসেরও। নিস্তব্ধতা চারপাশে। কিছুক্ষণের নিস্তব্ধতায় ওরুর শ্বাস প্রশ্বাস নর্মাল হতে লাগলো। এমন সময় সে নিজের সামনে আরেকটি দেহের উপস্থিতি অনুভব করল। দেহের সাথে দেহের সংঘর্ষ হতেই ওরু মৃদুস্বরে চেঁচিয়ে উঠল, তন্ময় ভাই। যেন এই অন্ধকারে সে শিওর নয় এটা তন্ময় কিনা। সময় নিয়ে জবাব এলো, তন্ময়। খানিকটা কেঁপে উঠল ওরু। ভীতিকর কদমে পেছনে চলে এলো কয়েক পা। এই গলার স্বর সে চিনতেই পারছে না। একটা মানুষের গলার স্বর কতটা পরিবর্তন হলে এমনটা হয়। তার সামনে এক ভিন্ন তন্ময় যেন, তবে অচেনা নয়। সেই তন্ময়কে দুইবার দেখেছে। সেবার তার রুমে মাতাল অবস্থায়, দ্বিতীয়বার ছাদে। সে হাড়ে হাড়ে উপলব্ধি করছে কিছু একটা অঘটন ঘটবে ইলেকট্রিসিটি এখন না আসলে। পিছুপা হয়ে 1 মিনিটের স্বস্তি পেয়েছে ওরু। তবে এরপর সেই দেহের সংঘর্ষ পুনরায় অনুভব করল, এবার ঘনিষ্ঠভাবে, প্রখরভাবে। ওরু চেঁচিয়ে তন্ময়কে ডাকতে চাইল, কিন্তু পারল না। কোমরে শক্ত ঠান্ডা হাতের স্পর্শ পেল, গলায় দাড়ির খোঁচা খেল, চুলের টান অনুভব করল, কানে ঠোঁটের স্পর্শ। ওরু নড়ে চড়ে উঠল। তন্ময়কে সরাতে তার বুকে 2 হাত রাখল। তীব্রভাবে অনুভব করতে পেল তন্ময়ের বুকের ওঠানামার গতি। গলা শুকিয়ে গেল ওরুর। তন্ময়ের নেওয়া ঘন ঘন নিঃশ্বাস তার ঘাড়ে পড়ছে। পরপর সেখানে নরম ঠোঁটের বিচরণ। ওরু মরতে থাকা প্রাণীর মতো হাঁসফাঁস করতে শুরু করল। এক অদ্ভুত টান মস্তিষ্ক খালি করে দিয়ে গিয়েছে। বুঝতে চাইছে না আর কোনো কিছু। পুরো পৃথিবী অচেনা এবং অজানা হয়ে গেল। সামনে শুধু তন্ময়কে অনুভব করতে পারছে। এখন সে মনের এক কোণায় চাচ্ছে এই অনুভূতি শেষ না হোক। ওরুর কম্পিত হাত তন্ময়ের পেছনে চলে গেল। খুব কাঁপছে তার হাত। তাদের এই ঘনিষ্ঠতা ঠিক কতটা মাদকতায় ফেলেছে তাকে, তা ভাষায় প্রকাশ্য নয়। তন্ময়ের রুমের দরজা খোলা। বারান্দা থেকে স্পষ্ট ভেসে আসছে বৃষ্টির শব্দ, ঠান্ডা হাওয়া। এই আবহাওয়া যেন আগুনে কেরোসিন ঢেলে দিয়েছে এমন। উত্তপ্ত তন্ময়ের স্পর্শ গাঢ়তর হয়ে গিয়েছে। ওরুর কোমরে ঠোঁট নিতেও সময় লাগল না তার। তার এক একটা স্পর্শ অধীর আকাঙ্ক্ষার আদুরে। কথায় আছে, অনুভূতি রাজ্যে হারালে পুরুষ মানুষের আকুতির দেখা মেলে। ভুল নয়। এই যে ওরু যখন চোখজোড়া ঠাটিয়ে বন্ধ করে রেখেছে, ছটফট করে কয়েকবার অনুভূতি থেকে দূরে যাবার চেষ্টা করছে, সেই সময় অস্পষ্ট গভীর স্বরে তন্ময় বলল, নড়ে না যান, প্লিজ। থমকানো বিমূটরু মূর্তি বনে গেল। 20 মিনিট সময় নিয়েছে ইলেকট্রিসিটি আসতে। যখন এসেছে ঘটনা অনেকটাই হাতের বাইরে। তন্ময় হুট করে থেমে গেল, যেন ইলেকট্রিসিটির সাথে তার মস্তিষ্ক ফিরে এসেছে। সম্পূর্ণ শরীর থমকে গেল তার। ভেজা নয়নে চোখ বন্ধ করে থাকা ওরুকে দেখে সে আরও তাজ্জব বনে গেল। চোখজোড়া খিচে বন্ধ করে আওড়ালো, শিট, শিট। পরপর হন্তদন্ত ভঙ্গিতে উঠে গেল। মেঝেতে পড়ে থাকা শার্ট তুলে দৌড়ে ছুটে গেল নিজের রুমে। শব্দ করে দরজা বন্ধ করে দিয়েছে। ওরু তখন উঠে বসল। চোখজোড়া লাল তার। তন্ময়ের দরজায় তাকিয়ে রইল। এখন ওর শ্বাস প্রশ্বাস রুদ্ধ। সময় নিয়ে নিজেও নিজের রুমে চলে এলো। ঠিক কতটা লজ্জায় পড়েছে তা বলার মতো নয়। তার এখন পৃথিবী থেকে চলে যেতে ইচ্ছে করছে। সকাল সকাল ওরুর দরজায় করাঘাতের শব্দ। ফাঁকা মস্তিষ্ক নিয়ে ওরু উঠে বসল। মাথা বিপুল পরিমাণে ব্যথা করছে।
খুব চোখে লাগছে রুমের আলো। সে কিছুক্ষণ মাথা ধরে বসে রইল, অগ্রাহ্য করল দরজার করাঘাত। ধীরে ধীরে গতকাল রাতে সব কিছু পরিষ্কারভাবে মাথায় সেট হলো। মুখ থুবড়ে পড়ল বিছানায়, অস্পষ্ট মৃদুস্বরে চিৎকার করল। এই মুখ সে কীভাবে দেখাবে, ঠিক কীভাবে? দরজায় আবারও করাঘাত। এবার তন্ময়ের গলার স্বরও ভেসে এলো, তাড়াতাড়ি তৈরি হয়ে আয় ফাস্ট। ওরু মুখ অন্ধকার করে বসল। মানুষটার মধ্যে কি লাজ লজ্জা নেই? এমন একটা ঘটনার পর এমন বুক ফুলিয়ে কিভাবে কথা বলতে আসে? ওরু ফ্রেশ হয়ে বিড়াল ছানার মতো বেরিয়েছে ঘণ্টাখানিক লাগিয়ে। মাথা এতটাই নত যে মুখ দেখা দায় হয়ে পড়েছে। খেয়াল করল তন্ময়ের সাথে ম্যানেজার সুমন উপস্থিত। দুজন কিছু একটা নিয়ে আলাপ করছে। কোথাও যাবে হয়তো। ওরু পিছু পিছু মাথা নত করে গেল। পার্কিং লটে গাড়ির সামনে এসেও মাথা নত করে রেখেছে। গাড়িতে উঠে পেছনে বসেছে, মাথাটা ঘুরিয়ে রেখেছে। লজ্জায় হতবম্ব সে এখন তন্ময়ের দিকে তাকাতেও পারছে না। সুমন সাহেব তন্ময়ের সাথে বসা। তিনি ধীরস্বরে জিজ্ঞেস করলেন, স্যার, আর ইউ শিওর? মানে এটা কোনো সাধারণ বিষয় নয়। একা এভাবে ঠিক হচ্ছে কি? তন্ময়ের জবাব এলো না। ওরও ভালোভাবে শুনতেও পেল না কিছু। সে তখনও নিজের দুনিয়া নিয়ে বড়ই ব্যস্ত। গাড়ি থেমেছে আধ ঘন্টা পর। তন্ময় বেরোতেই ওরু বেরোলো। ছোট ছোট পায়ে সামনে অগ্রসর হতে গিয়ে চারপাশে নজর বোলালো। অফিস, বিল্ডিং, এটা কোথায়? ওরও কিছুই বুঝতে পারল না। অজানা সে তন্ময়ের ইশারায় চলল একটা অফিস রুমের মতো। চেয়ারে টুপি পরে একজন বয়স্ক চাচা বসে আছে, দাড়িগোঁফ সাদা ধবধবে। পাশে দু একজন অজানা মানুষও দাঁড়িয়ে, তাদের হাতে ফুলের মালা এবং আরও হাবিজাবি কত কিছু। কথাবার্তায় বোঝা গেল লোকগুলো সুমন সাহেবের ভাইপো। তাদের মধ্যে কথাবার্তা হলো। কথাবার্তা সেরে তন্ময় চেয়ারে গিয়ে বসল। অরুকে বসতে ইশারা করল। চেয়ারে বসে অরুর নেমপ্লেটে চোখ গেল, যা টেবিলের কোণায় রাখা। বড় বড় অক্ষরে লেখা কাজী অফিস। থমকে গেল অরু, বিস্ময় নিয়ে পাশে তাকালো। তন্ময়ের কোনো হেলদোল নেই। নির্বিকার ভঙ্গিতে বলল, যা করতে বলা হবে করবি। অরুর কোনো কিছুই বিশ্বাস হলো না। সে পাথরের মতো বসে রইল। লজ্জা সংকোচ ভুলে ড্যাব ড্যাব চোখে তাকিয়ে রইল তন্ময়ের দিকে। মালা পরিহিত অরু গাড়িতে বসা, স্তব্ধতার চাহনি। তন্ময় স্টিয়ারিংয়ে মাথা দিয়ে রেখেছে। লাগাতার ফোন বাজছে, রিসিভ করছে না। একসময় রিসিভ করল, সাবিহার কল। রিসিভ করতেই সাবিহা বলে উঠল, ভাই, বিয়েটা কি করে ফেলেছিস? তোকে বলেছি এবং আবারও বলছি, অরুকে এখনই বিয়েটা করে ফেল। যা অবস্থা বাড়ির, মনে হচ্ছে জোর জবরদস্তি কিংবা ইমোশনাল ব্ল্যাকমেল করে হলেও তোর গলায় কলিকে ঝুলিয়ে ছাড়বে। এই মেয়ে তোর জন্য সুইসাইড অ্যাটেম্প করেছে। বুঝতে পারছিস? নানা নানি কিংবা মা কি চাইবে তোর থেকে? অরুরাজ বিস্ময়ের দিন। সে শুধু ক্লান্ত ভঙ্গিতে শুনে গেল সাবিহার কথাগুলো। কত কিছু হয়ে গেল সে কিছুই জানে না। ক্লান্ত অরু সিটে হেলান দিয়ে চোখ বুজে ফেলল। মানসিক ক্লান্তি সবচেয়ে ভয়ানক ক্লান্তি।